নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে কোনো জাতকের জন্মছকে তার কোনো একটি বিষয়ের বিচার কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। নক্ষত্রই হলো কৃষ্ণমূর্তি পদ্ধতির আসল কথা। নক্ষত্র ও তার সাব এই নেই পদ্ধতির সংসার। প্রথমে জাতক জাতিকার নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান নিতে হবে। তারপর কেপি পদ্ধতিতে একটি সঠিক রাশিচক্র এবং ভাবচক্র প্রস্তুত করে নিতে হবে। তারপর গ্রহস্ফুট অনুযায়ী ভাবচক্রে গ্রহ স্থাপন করতে হবে। এতে রাশিচক্রের কোনো কোনো গ্রহের অবস্থান ভাবচক্রে তার অবস্থান পরিবর্তিত হতে পারে। তারপর ভাবচক্রের ভাবস্ফুট অনুযায়ী প্রত্যেক ভাবের নক্ষত্র, নক্ষত্রপতি এবং সাবপতি নির্ণয় করতে হবে। রাশিচক্রে গ্রহস্ফুট অনুযায়ী গ্রহদের নক্ষত্র, নক্ষত্রপতি এবং সাবপতি নির্ণয় করতে হবে। তারপর কাসপাল পজিশন এবং প্ল্যানেটারি পজিশনের একটি চার্ট তৈরি করে নিতে হবে। কাসপাল পজিশনে থাকে 12টি ভাব, তাদের নক্ষত্রপতিদের নাম এবং তাদের সাবপতিদের নাম। প্ল্যানেটারি পজিশনে থাকে 9টি গ্রহ, তাদের ভাবে অবস্থান, তারা কোন ভাবের পতি, তাদের নক্ষত্রপতিদের নাম, তাদের সাবপতির নাম, গ্রহরা কোন কোন ভাব নির্দেশ করছে, গ্রহরা কাসপাল সংযোগে কোন কোন ভাব নির্দেশ করছে, এগুলি থাকে। তারপর গ্রহের সঙ্গে গ্রহের এবং গ্রহের সঙ্গে ভাবের প্রেক্ষা অর্থাৎ অ্যাসপেক্ট নির্ণয় করে নিতে হবে। প্রেক্ষা নিয়ে পরে একটি ভিডিও করব। এরপর আমরা যে কোনো বিষয় ধরে বিচার করতে পারব। জাতকের জন্মের পর দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার প্রয়োজনীয় সময়ের একটি সময়সূচি নির্ণয় করে নিতে হবে। উপরোক্তভাবে চার্ট বা সারণী প্রস্তুত হলে জাতক বা জাতিকা যে সকল বিষয় জানতে আগ্রহী সেই সকল বিষয় সম্পর্কিত ভাবগুলি বিচার করতে হবে। ধরা যাক কোনো ব্যক্তি তার বিবাহের বিষয়ে জানতে চান, তাহলে প্রধান বিচার্য ভাব হবে সপ্তম ভাব, সহযোগী ভাব হবে দ্বিতীয় এবং একাদশ ভাব। যদি কোনো জাতক বা জাতিকা তার বিদ্যার বিষয়ে জানতে চান, তাহলে প্রধান বিচার্য ভাব হবে চতুর্থ ভাব এবং সহযোগী ভাব হবে নবম এবং একাদশ ভাব। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিভিন্ন বিষয় বিচারের জন্য বিভিন্ন সূত্র আছে, সেগুলি আমি পরে এক এক করে আলোচনা করব। এখন বিবাহ বিচারের ক্ষেত্রে প্রথম সপ্তম ভাবের সাবলর্ড নিজে এবং নক্ষত্রের মাধ্যমে কোন কোন ভাব নির্দেশ করছে দেখতে হবে। এটা আপনারা প্ল্যানেটারি পজিশনে পাওয়া যাবে। সপ্তম ভাবের সাবলর্ডের নক্ষত্রপতি নিজে এবং নক্ষত্রের মাধ্যমে কোন কোন ভাব নির্দেশ করছে দেখতে হবে। সপ্তম ভাবের সাবলর্ডের সাব নিজে এবং নক্ষত্রের মাধ্যমে কোন কোন ভাব নির্দেশ করছে দেখতে হবে। সপ্তম ভাবের সাবলর্ডের নক্ষত্রপতি এবং সাবলর্ডের সাবপতি কাসপাল সংযোগে কোন কোন ভাবের নির্দেশক হয়েছে দেখতে হবে। এছাড়াও সপ্তম ভাবের রাশিপতি এবং তার নক্ষত্রপতি কোন কোন ভাবের নির্দেশক দেখতে হবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সাবলর্ডের নির্দেশনামায় বিবাহ পাওয়া যাচ্ছে না, কিন্তু রাশিপতির নির্দেশনামায় বিবাহের নির্দেশনামা আছে এবং জাতকের বিয়েও হয়েছে। এইভাবে সপ্তম ভাবের সাবলর্ডের নির্দেশিত ভাবগুলি নিয়ে কৃষ্ণমূর্তি পদ্ধতির সাহায্যে বিষয়গুলির ফলাফল বিচার করতে হবে। শুভ বা অশুভ প্রেক্ষার প্রভাবে ওই ফলাফল পরিবর্তিত বা পরিবর্ধিত হবে। আমি একজন জাতকের
জন্মছক, তার ভাবচক্র, কাশপাল ও প্ল্যানেটারি পজিশন এখানে দিলাম। ইচ্ছে করেই তার জন্ম সংক্রান্ত বিষয়গুলির দিলাম না। এখন আমরা বিষয় নির্বাচনে বিচার করতে পারি যে তার বিয়ে হবে কিনা, হলে কবে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে। তাহলে বিবাহের প্রধান ভাব সপ্তমকে বিস্তারিত বিচার করে তার সঙ্গে সহযোগী দ্বিতীয় ভাব ও একাদশ ভাব যুক্ত আছে কিনা দেখতে হবে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে বিষয়ের বিচার করা হবে তার প্রধান ভাবের সাবলর্ড হবে বিচারের মূল ভিত্তি। এখানে সপ্তম ভাবের সাবলর্ড বুধ আছে কেতুর নক্ষত্রে এবং শুক্রের সাবে। এখন দেখতে হবে রাশিচক্রে বুধ, কেতু ও শুক্র কোন কোন ভাবের নির্দেশক হয়েছে। কোনো গ্রহ যে ভাবে অবস্থিত এবং যে ভাবের অধিপতি সেই ভাবগুলির নির্দেশক হবে। তাছাড়া গ্রহটি কাশপাল সংযোগে, অর্থাৎ গ্রহটি যদি অন্য কোনো ভাবেরও সাবলর্ড হয় তাহলে সেই ভাবগুলিরও নির্দেশক হবে গ্রহটি। এখানে যে জন্মছকটি দিলাম সেখানে লগ্ন হয়েছে ধনুতে, শনি আছে তুলায়, রবি কেতু আছে বৃশ্চিকে, চন্দ্র শুক্র বৃহস্পতি বুধ ধনুতে, মঙ্গল মকরে, রাহু আছে বৃষে এবং এখানে কন্যা, কর্কট, মেষ, কুম্ভ, মীন এবং মিথুনে কোনো গ্রহ নেই। এরপর এই লগ্ন ভিত্তি করে ইউনিভার্সাল টেবলস অফ হাউসেস অনুযায়ী একটি ভাব চক্র তৈরি করে নিতে হবে। আমি সেই ভাব চক্রটি এখানে দিলাম। রাশিচক্র থেকে ভাবচক্রে গ্রহ স্থাপন করার সময় অনেকগুলি গ্রহ তাদের স্থান পরিবর্তন করেছে। যেমন রবি ও কেতু রাশিচক্রে চতুর্থভাবে ছিল, কিন্তু ভাবচক্রে তৃতীয়ভাবে স্থান পরিবর্তন করেছে। এই স্থান পরিবর্তন হয়েছে গ্রহদের গ্রহ স্ফুট অনুযায়ী। বুধ রাশিচক্রে পঞ্চমভাবে ছিল, কিন্তু ভাবচক্রে চতুর্থভাবে স্থান পরিবর্তন করেছে। রাহু রাশিচক্রে দশমভাবে ছিল, ভাবচক্রে নবমভাবে স্থান পরিবর্তন করেছে। আমরা জন্মছক বিচার করার সময় যখন দেখব যে গ্রহরা কোনভাবে স্থিত, তখন ভাবচক্র অনুযায়ী গ্রহদের অবস্থান দেখতে হবে, রাশিচক্র অনুযায়ী নয়। এরপর কাশপাল পজিশন এবং প্ল্যানেটারি পজিশনের একটি চার্ট তৈরি করা হলো। এখানে ভাবচক্রের অবলম্বনে কাশপাল পজিশন এবং প্ল্যানেটারি পজিশন তৈরি করা হলো। ভাবের নক্ষত্র ভাবচক্রের স্ফুট থেকে হবে, গ্রহের নক্ষত্র রাশিচক্রে গ্রহেদের অবস্থান ও স্ফুট থেকে হবে। এখানে প্রদত্ত ছকে সপ্তম ভাবের সাবলর্ড বুধ 3, 4, 2 এবং একাদশ এবং কাশপাল সংযোগে 7 এবং নবম ভাবের নির্দেশক। সাবলর্ডের নক্ষত্রপতি কেতু 3, 6, 7, 4, 9 এবং কাশপাল সংযোগে একাদশ ভাবের নির্দেশক। সাবলর্ডের সাববতী শুক্র 5, 3, 10 এবং কাশপাল সংযোগে 1, 5 ভাবের নির্দেশক। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সাবলর্ড এবং সাবলর্ডের নক্ষত্রপতি যে ভাবের নির্দেশক হবে তাদের ফলাফল কেমন হবে, অর্থাৎ ভালো হবে বা মন্দ হবে, সফল হবে বা বিফল হবে, সেটা কেপি পদ্ধতিতে নির্দেশ করবে সাবলর্ডের সাবপতি। বিবাহের জন্য কেপি সূত্রাবলী, বিবাহের অনেক সূত্র আছে, শুধু 3টে সূত্র এখানে দিলাম। 1 নম্বর, সপ্তম ভাবের সাবলর্ড দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবের নির্দেশক হলে বিবাহ হবে। সপ্তম ভাবের সাবলর্ড প্রথম, ষষ্ঠ এবং দশম ভাবের নির্দেশক হলে বিবাহ হবে না। সপ্তম ভাবের সাবলর্ড প্রথম, ষষ্ঠ, দশম ও
ও দ্বাদশ ভাবে নির্দেশক হলে বিবাহ বিচ্ছেদ হবে। এখানে প্রদত্ত ছকে সপ্তম ভাবে সাবলর্ড বুধ, সাবলর্ডের নক্ষত্রপতি কেতু এবং সাবলর্ডের সাবপতি শুক্রের মাধ্যমে দ্বিতীয়, সপ্তম, একাদশ ভাবের নির্দেশক হওয়ায় জাতকের বিবাহ হবে সেটা নিশ্চিত। এখানে বুধ, কেতু, শুক্র একদিকে পঞ্চম, সপ্তম, একাদশ ভাবের নির্দেশক হওয়ায় জাতক স্ত্রীর সঙ্গে সুসম্পর্কে সাফল্য পাবে দেখা যাচ্ছে। অন্যদিকে ষষ্ঠ, দশম ভাব নির্দেশ করে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে সম্প্রীতি, মিত্রতার অভাব দেখা দেবে, কিন্তু অষ্টম ভাব ও দ্বাদশ ভাব যুক্ত না থাকায় ঝামেলা, ঝঞ্ঝাট, বিচ্ছেদ হবে না। এখন আমরা আলোচনা করব ঘটনার সময় কিভাবে নির্ধারণ হবে। ঘটনার সময় নির্ধারণে বিচার্য ভাব ও তার সহযোগী ভাবগুলির ফলদায়ী গ্রহদের নির্ণয় করে নিতে হবে। একটি সারণী তৈরি করে নিতে হবে। এই গ্রহগুলির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় ঘটনাটি ঘটবে। বিচার্য ভাব ও সহযোগী ভাবগুলিতে নিচের গ্রহগুলি নির্ণয় করতে হবে। যেমন ধরুন, বিবাহের ক্ষেত্রে প্রধান ভাব সপ্তম এবং সহযোগী ভাব হলো দ্বিতীয় ও একাদশ ভাব। আমাদের 2, 7 এবং একাদশ ভাবে এই গ্রহগুলি নির্ণয় করতে হবে। 1 নম্বর ভাবপতি গ্রহ, 2 নম্বর ভাবপতি গ্রহের নক্ষত্রে যে গ্রহ আছে, 3 নম্বর ভাবস্থ গ্রহ, 4 নম্বর ভাবস্থ গ্রহের নক্ষত্রে যে গ্রহ আছে। 1 নম্বর থেকে 2 নম্বর অধিক ফলদায়ী, 2 নম্বর থেকে 3 নম্বর অধিক ফলদায়ী, 3 নম্বর থেকে 4 নম্বর গ্রহ অধিক ফলদায়ী। কেপি পদ্ধতি অনুসারে বিবাহের জোরালো নির্দেশক গ্রহদের নির্ণয় করা হলো। এখানে দেখুন, দ্বিতীয়ভাবে রাশিপতি হচ্ছে বুধ, রাশিপতির নক্ষত্রে কোনো গ্রহ নেই, ভাবস্থ দ্বিতীয়তে কোনো গ্রহ নেই এবং ভাবস্থ নক্ষত্রে কোনো গ্রহ নেই। সপ্তম ভাবে রাশিপতি শনি, রাশিপতির নক্ষত্রে গ্রহ হচ্ছে রবি এবং কেতু, ভাবস্থ গ্রহ কেউ নেই, ভাবস্থ গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ নেই। একাদশ ভাবে রাশিপতি বুধ, রাশিপতির নক্ষত্রে থাকা গ্রহ কেউ নেই, ভাবস্থ গ্রহ কেউ নেই, ভাবস্থ গ্রহের থাকা নক্ষত্রে থাকা কোনো গ্রহ নেই। দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে জোরালো নির্দেশক গ্রহ হচ্ছে বুধ, সপ্তম ভাবে জোরালো নির্দেশক গ্রহ শনি, রবি এবং কেতু। শনি যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবের নির্দেশক হওয়ায় শনিকে বাদ দিয়ে রবি এবং কেতুকে নিতে হবে, কারণ ষষ্ঠ এবং অষ্টম ভাব বিবাহের পক্ষে অশুভ ভাব। একাদশ ভাবের জন্য বুধ জোরালো নির্দেশক। বাস্তবে জাতকের রাহুর দশায়, বুধের অন্তর্দশায়, রবির প্রত্যন্তর দশায় বিবাহ হয়। আমাদের আর একটা জিনিস আমরা এখানে বিচার করব। অনেক সময় দেখা যায়, যদিও এক্ষেত্রে হয়নি, ফলদায়ী গ্রহ নির্ণয় করার পর তার সংখ্যা যদি বেশি হয়, তাহলে বিচারকালীন সময়ে রুলিং প্ল্যানেটসের সাহায্যে কার্যকরী গ্রহ বেছে নিতে হবে। যে সকল গ্রহ ফলদায়ী গ্রহ এবং রুলিং প্ল্যানেটসের মধ্যে কমন থাকবে, সেই গ্রহগুলির যুগ্ম দশায়, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় ঘটনাটি ঘটবে। রুলিং প্ল্যানেটস হলো, যেমন 1 নম্বর দিনের অধিপতি। কারোর যদি রবিবারে জন্ম হয় তাহলে অধিপতি হবে রবি। তার 2 নম্বর হচ্ছে চন্দ্রের রাশিপতি, 3 নম্বর চন্দ্রের নক্ষত্রপতি, 4 নম্বর লগ্নের রাশিপতি, 5 নম্বর লগ্নের নক্ষত্রপতি। এই 5টি গ্রহ হচ্ছে রুলিং প্ল্যানেটস। আজকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে কোনো জাতকের জন্মছকে কোনো একটি বিষয়ের বিচার কিভাবে করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।